সব বলে দে। আমি কিছু জানি না স্যার, মিথ্যা বলছি, সত্যি বল, বিশ্বাস করুন। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। অবশেষে গ্রেফতার হয়েছেন ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান দুই আসামি। ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে কিন্তু গ্রেফতার করলেন ভারতের পুলিশ, এবং তাকে রিমান্ডে দেওয়ার সাথে সাথে তিনি কার কথা বললেন চলুন আমরা ভিডিওর প্রথমে একটু দেখে আসি, তারপরে ভিডিওর প্রত্যেকটা অংশে প্রত্যেকটা ধাপে ধাপে দেখে আসবো, তাহলে আপনারা ফুল বিষয়টি বুঝতে পারবেন। ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। কি লুকাচ্ছিস? সব বলে দে। আমি কিছু জানি না স্যার, মিথ্যা বলছি, সত্যি বল, বিশ্বাস করুন। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার করলেই সবকিছুর শেষ হয়ে যায়নি, কারণ তার স্বীকারোক্তিতে এমন কিছু তথ্য উঠে এসেছে যা থেকে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড এখনও আড়ালে লুকিয়ে রয়েছে। অনেকের মতে ফয়সাল করিম মাসুদ ছিল শুধু ভাড়াটে ঘাতকের মতো একজন কার্যকরী ব্যক্তি, তাই এখন সময় এসেছে এই হত্যার পেছনের আসল মাস্টার মাইন্ডকে খুঁজে বের করার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে এমন খবর প্রকাশের পর থেকেই মানুষের মনে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এতদিন ধরে সবার মনে একটি বড় প্রশ্ন ছিল, হাদিকে হত্যার পর ফয়সাল করিম কোথায় লুকিয়ে আছে। অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো দেশের ভেতরেই কোথাও আত্মগোপন করে আছেন। আবার কিছু ভিডিও বার্তায় ফয়সাল করিম মাসুদ দাবি করেছিলেন তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তবে ঘটনার পর থেকেই অনেকের সন্দেহ ছিল যে হত্যাকাণ্ডের পর তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তখন থেকেই প্রশ্ন উঠেছিল, ভারতের পুলিশ কি তাকে গ্রেপ্তার করতে পারবে? অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এবং বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফয়সাল করিম মাসুদই নয়, তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর এখন নতুন করে প্রশ্ন উঠছে, তাদের কি বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হবে, নাকি ভারতে বসেই তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে? এর চেয়েও বড় প্রশ্ন হল, দেশের ভেতরে ঘটে যাওয়া বড় কোনো ঘটনা বা হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালী কারোর হাত থাকে কিনা। অনেকেই মনে করছেন হাদি হত্যাকাণ্ডের পেছনেও হয়তো এমন কোনো শক্তিশালী ব্যক্তির ভূমিকা থাকতে পারে, কারণ ভারত থেকে বাংলাদেশে এসে কয়েকদিনের মধ্যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত সীমান্ত পাড়ি দেওয়া কোনো অপরিকল্পিত কাজ হতে পারে না। পুরো ঘটনাটি ছিল সুপরিকল্পিত, এবং এমন পরিকল্পনা বাস্তবায়নের পেছনে শক্তিশালী কারো সহায়তা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এখন মানুষের প্রত্যাশা, ফয়সালকে দেশে এনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো সেই মাস্টার মাইন্ডের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। এতদিন ধরে ভারতীয় পুলিশ এই দুই আসামিকে ধরার চেষ্টা চালিয়ে গেলেও তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না। তবে এবার হঠাৎ করেই তাদের সন্ধান মেলে। ভারতীয় পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত 14 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ভারতীয় পুলিশের কাছ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারা জানিয়েছে, এই দুই ব্যক্তি আবারও সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে তারা হয়তো নতুন কোনো পরিকল্পনা বা মিশন নিয়ে আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। আগের মতোই কোনো পরিকল্পিত অপরাধ সংঘটিত করার উদ্দেশ্য ছিল কিনা তা এখন তদন্তের বিষয়। তবে এবার আর তারা পালাতে পারেনি। বাংলাদেশ পুলিশ অনেক আগে থেকেই এই দুই অভিযুক্তের বিষয়ে ভারতীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে তাদের গ্রেপ্তার হলেও এখনই তাদের বাংলাদেশে আনা সহজ হবে না, কারণ ভারতীয় আইনের নিয়ম অনুযায়ী গ্রেপ্তারের পর প্রথমে সেখানকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এরপর প্রয়োজনীয় আইনি ধাপ শেষ হলে তাদের অন্য দেশে হস্তান্তর করা হয়, যা সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।
এই হত্যাকাণ্ডের তদন্তে এত সময় লাগার পেছনে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক গাফিলতির অভিযোগও তুলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তাদের মতে শুরু থেকেই এই ঘটনার তদন্তে নানা ধরনের অসঙ্গতি এবং বিলম্ব লক্ষ্য করা গেছে। এমনকি অনেক মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হাদি হত্যাকাণ্ডের পর প্রশাসন প্রথম দিকে হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি। সেই জায়গায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়। অনেকের মতে এই কাজটি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করার কথা ছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। এরপর আরও প্রশ্ন ওঠে, কিভাবে হত্যাকারীরা সহজেই দেশের সীমান্ত অতিক্রম করে অন্য দেশে পালিয়ে যেতে পারল। এখানে প্রশাসনের বড় ধরনের গাফিলতির অভিযোগ ওঠে। তখন প্রশাসন থেকে বলা হয়েছিল ফিলিপ নামে একজন পাচারকারী তাদের সীমান্ত পার হতে সাহায্য করেছে। পরে দাবি করা হয় মেঘালয়ের দুর্গম এলাকা থেকে ফিলিপ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সাম্প্রতিক তথ্য বলছে এই বিষয়ে মেঘালয় পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের কোনো আনুষ্ঠানিক যোগাযোগই হয়নি। ফলে এখন অনেকেই এই বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ এই মামলার বাদী হিসেবে মামলা দায়ের করেন। পরে পুলিশের গোয়েন্দা বিভাগ 17 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তবে মামলার বাদী মনে করেন তদন্ত সঠিকভাবে হয়নি এবং গুরুত্বপূর্ণ কিছু আসামিকে বাদ দেওয়া হয়েছে, তাই তিনি পুনরায় তদন্তের আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্তভার দেওয়া হয় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডিকে। কিন্তু এখানেই আসে আরেকটি বড় মোড়। দেশের এত বড় একটি হত্যাকাণ্ডের মামলায় যেখানে জাতীয় পর্যায়ে শোক প্রকাশ করা হয়েছে, সেই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে টানা 6 বার সময় নেওয়া হয়েছে। এতে মানুষের মনে নতুন প্রশ্ন তৈরি হয়, কেন তদন্তে এত বিলম্ব হচ্ছে। এখন যেহেতু প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, অনেকেই আশা করছেন সিআইডির নতুন তদন্তে এই মামলার প্রকৃত চিত্র সামনে আসবে। ফয়সালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও বড় বড় প্রভাবশালী ব্যক্তির নাম বেরিয়ে আসতে পারে। তবে আরেকটি বড় প্রশ্ন হল, যখন তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে এবং পুলিশ তাদের খুঁজছে, তখন তারা কেন সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। জানা গেছে তারা সেখানে ছদ্মনাম ব্যবহার করে বসবাস করছিল এবং ফয়সাল করিম মাসুদ নিজেকে রাহুল নামে পরিচয় দিতেন। এমনকি নতুন তথ্য অনুযায়ী তারা আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। বাংলাদেশে নির্বাচনের পর স্থিতিশীল সরকার গঠিত হলে অনেকেই মনে করছেন তখন হয়তো ফয়সালকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে, কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ সংক্রান্ত কার্যকর চুক্তি রয়েছে। যেহেতু ফয়সাল বাংলাদেশের একজন মোস্ট ওয়ান্টেড আসামি, তাই দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারপোলের সহায়তায় তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার আশা করা হচ্ছে। এদিকে এই গ্রেপ্তারের খবর অনেকের মধ্যেই ভয়ের সঞ্চার করেছে, বিশেষ করে যারা মনে করেছিল বড় কোনো অপরাধ করে সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালিয়ে গেলে আর ধরা পড়তে হবে না। ফয়সাল করিম মাসুদের গ্রেপ্তার সেই ধারণাকে ভেঙে দিয়েছে। যে কোনো বড় অপরাধের পেছনে সাধারণত বড় অঙ্কের অর্থের যোগান থাকে। এই অর্থ ফয়সালের নিজের ছিল নাকি কেউ তাকে অর্থ যোগান দিয়েছিল, তা নিয়েও তদন্ত চলছে। অসংখ্য ধন্যবাদ। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে শহীদ ওসমান হাদির যে খুনি প্রধান আসামি এই ফয়সাল করিম মাসুদকে কিন্তু অলরেডি ভারতের পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করেছে এবং রিমান্ডে দেওয়ার সাথে সাথে কিন্তু তার মুখ থেকে আসল কথা বেরিয়ে আসবে এবং তাকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সরকার এবং আমরা এর ন্যায্য বিচার ও সুষ্ঠু বিচার চাই। আপনারা কি মনে করছেন শহীদ ওসমান হাদির কি ন্যায্য বিচার কি হবে এবং তাকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।